পর্যাপ্ত মজুদ সত্ত্বেও কৃত্রিম সংকট সৃষ্টি করে লবণ আমদানির পায়তারা চলছে। অভিযোগ লবণ চাষি ও স্থানীয় ব্যবসায়ীদের, অস্বীকার মালিকদের। রংপুর থেকে প্রতি মাসে ৪,০০০-এরও বেশি মানুষ চিকিৎসার জন্য যাচ্ছে ভারতে। বছরে খরচ প্রায় ৫০০ কোটি টাকা, অস্বীকার জেলা স্বাস্থ্য বিভাগের। ধুকে ধুকে চলছে গ্রামীণ ডাক ব্যবস্থা। নানা উদ্যোগ নেওয়া হলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা, অবকাঠামো উন্নয়নের পরামর্শ সংশ্লিষ্টদের। এবং সিলেটের ইলেকট্রনিক্স সিটিতে প্রবাসীদের বিনিয়োগের আহ্বান। সব ধরনের সুযোগ সুবিধা চান প্রবাসী ব্যবসায়ীরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি হরিপদ সাহা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সাপ্তাহিক বৈঠক চলছে। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়। বৈঠকে আছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, পরিকল্পনা মন্ত্রী আহমদ মুস্তফা কামাল সহ মন্ত্রী পরিষদে এবং একনেকের সদস্যরা। সভায় পুরাতন ব্রহ্মপুত্র, ধরলা, তুলাই ও পুনর্ভরা নদীর নাব্যতা উন্নয়ন ও পুনরুদ্ধার, কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন, টেকসই বন ও জীবিকা, জার্মানির বার্লিনে বাংলাদেশ সেন্সারি কমপ্লেক্স নির্মাণ, সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্প অনুমোদনের কথা রয়েছে। চলতি অর্থ বছরের ৮ম একনেক সভা এটি। এই মুহূর্তে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আছেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। বিস্তারিত জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। কাজল। হরি, আজকে কিন্তু একনেক সভার চলতি অর্থ বছরের বলি যে ৮ম সভা, ৮তম সভা। এই সভায় আজকে কিন্তু ১০টার মধ্যে কিন্তু চলে আসছেন প্রধানমন্ত্রী, আপনি জানেন। এই ক্ষেত্রে এছাড়া অর্থমন্ত্রী এসছেন, পরিকল্পনা মন্ত্রী আছেন এবং সংশ্লিষ্ট যদি বলি যে ৮তম সভায় কিন্তু ১৩টি মন্ত্রণালয়ে ১৫টি প্রকল্প আজকে উপস্থাপিত হবে এবং অনুমোদন জন্য অপেক্ষায় এবং আলোচনা করা হবে। সেই অনুপাতে যদি আমি বলি যে প্রথম সর্বোচ্চ বরাদ্দ ধরা হচ্ছে এমন প্রকল্পটির মধ্যে যেটা আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত, সেটা হচ্ছে যে নৌ পরিবহন মন্ত্রণালয়ের একটি রয়েছে। সেটা হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র, ধরলা, তুলাই ও পুনর্ভবা নদীর বাঁধ সংরক্ষণ এবং এখানে পুনরুদ্ধার, নাব্যতা সংকট সব মিলিয়ে এই প্রকল্পের জন্য প্রায় ৪,৫০০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন হওয়ার কথা রয়েছে। এছাড়া রয়েছে বাকি বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়, কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন প্রকল্প রয়েছে। একই সঙ্গে আমরা দেখেছি যে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের ২টি এলাকার ভুরুঙ্গামারি এবং হাটহাজারী এলাকার কিন্তু বিভিন্ন সড়ক এবং উন্নয়ন প্রকল্প রয়েছে। এছাড়া রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি রয়েছে, সেটা হচ্ছে জার্মানির বার্লিনে একটি সেন্সারি ভবন কমপ্লেক্স নির্মাণ করবে। সেখানেও কিন্তু একটি মোটামুটি অঙ্ক ব্যয় হবে এবং বরাদ্দ রাখা হবে, এমনটি আমরা জানতে পেরেছি। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একটি রয়েছে। সিরাজগঞ্জের বাঘাবাড়ি ঘাটে একটি গুঁড়ো দুগ্ধ কারখানা স্থাপন করা হবে, যার মাধ্যমে যেটি উন্নয়ন প্রকল্পের একটি অংশ হিসেবে বাংলাদেশে যেহেতু গুঁড়ো দুধের অনেক চাহিদা আছে এবং এটি বলা চলে যে সর্বোচ্চ আমদানি নির্ভর বাংলাদেশের এই খাতটি, এবং সেই খাত থেকে কিছুটা অবদান রাখার জন্য সরকার কিন্তু শেষ মুহূর্তে হলেও একটি প্রকল্প নিয়েছে। সেই প্রকল্পে একটি বরাদ্দ ধরা হবে। এছাড়া রয়েছে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ বিভাগের একটি প্রকল্প রয়েছে। যেহেতু আপনি জানেন যে হরি, আমাদের প্রায় ১,১৮,০০০ কিলোমিটার আমরা কিন্তু নতুন সমুদ্র যে সমুদ্র পেয়েছি, সমুদ্রের তীর পেয়েছি, সমুদ্রের আয়তন আমাদের অঞ্চলে যোগ হয়েছে। এটি কিন্তু বড় একটি সম্পদ, যেটি আমরা বলি ব্লু ইকোনমি, সমুদ্র সম্পদ। এই সম্পদের মেরিন ফিশারিজ এবং মৎস্য আহরণের জন্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় কিন্তু এই প্রকল্পটি নিয়েছে, এমনটি আমরা জানতে পেরেছি। এছাড়া মেঘনা নদীর ভাঙ্গন হতে ভোলা জেলার সদর উপজেলা রক্ষার্থে পানি সম্পদ মন্ত্রণালয় একটি রয়েছে। একই মন্ত্রণালয়ে আরেকটি রয়েছে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি, হাটহাজারী এবং খাগড়াছড়ি সড়ক উন্নয়ন প্রকল্প রয়েছে। একই সঙ্গে ১০ নম্বর প্রকল্প আমরা দেখছি যে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের রিচিং আউট অফ স্কুল চিলড্রেন একটি প্রকল্প রয়েছে।
এই প্রকল্পের মধ্যে কিন্তু আমরা যেটি দেখেছি যে কোস্টাল আমাদের রুরাল ডেভেলপমেন্টের অংশ হিসেবে স্থানীয় যে শিশুরা রয়েছে যাদের কিন্তু শিক্ষা এবং তাদের আধুনিকভাবে শিক্ষা সম্প্রসারণের জন্য কিন্তু এই প্রকল্পটি নেওয়া হচ্ছে। এছাড়া আমরা দেখি যে 11 নম্বর প্রকল্প দেখেছি যে তথ্য মন্ত্রণালয়ের একটি প্রকল্প রয়েছে, ভিএফডিসির একটি কমপ্লেক্স নির্মাণ হবে বিএফডিসি, যেটি কিছুদিন আগে কিন্তু আপনি জানেন যে কয়েকদিন আগে অর্থমন্ত্রী একটি প্রোগ্রামে গিয়েছিলেন বিএফডিসির সাংস্কৃতিক কালচার অঙ্গনে যারা কর্মী ছিলেন এবং সিনিয়র এবং জুনিয়র সব মিলে একটা প্রোগ্রাম ছিল। এই প্রোগ্রামে কিন্তু বিএফডিসির যে কমপ্লেক্স, বিএফডিসির যে বর্তমানে নির্মাণ অবকাঠামো ভিতরের ভবনগুলোর, সেখানে কিন্তু খুব নাজুক অবস্থা বিরাজ করার কারণে অর্থমন্ত্রীর সাথে তারা একটি বৈঠক করেন এবং বৈঠক করার পরে কিন্তু তারা সেখানে তাদের বিভিন্ন দাবি পেশ করেন এবং এরই পরিপ্রেক্ষিতে আমরা মনে করছি যে আজকে একনেকে এই বিষয়টি বড় ধরনের ভাবে উত্থাপন করা হচ্ছে এবং বিএফডিসির সম্প্রসারণ আধুনিকায়নে একটি কমপ্লেক্স নির্মাণ করা হবে। একই সঙ্গে কর্মসংস্থান শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য একটি জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক একটি প্রকল্প নেওয়া হচ্ছে। এছাড়া আমরা দেখছি যে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আধুনিকায়ন এবং সেখানে শিক্ষার সম্প্রসারণের জন্য সেখানেও একটি প্রকল্প নেওয়া আছে। এছাড়া একইভাবে কৃষি মন্ত্রণালয়ের সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে ক্ষুদ্র সেচ প্রকল্প, যেটি আমাদের বলা চলে যে শক্তি অর্থাৎ পাওয়ার যেটি বলি আমরা, বিদ্যুতের একটি বড় ধরনের আমাদের চাহিদা আগামীতে তৈরি হচ্ছে এবং বিদ্যুতের যোগান যেহেতু শুধু জ্বালানি খাত থেকে যেন এর প্রভাব যেন না পড়ে, সেখানে যেন আমাদের বড় রকমের একটি চাহিদার যোগান আসে সৌরশক্তি থেকে, সেই অনুপাতে সেই পরিকল্পনায় কিন্তু আমাদের কৃষি মন্ত্রণালয়ের অধীন একটি প্রকল্প নেওয়া হচ্ছে। তো হরি, এই ছিল চলতি অর্থ বছরের 8তম একনেক সভা থেকে সর্বশেষ খবর। দর্শক, আমাদের সহকর্মী কাজল আব্দুল্লাহ শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষ থেকে জানাচ্ছিলেন আজকের একনেক সভার সবশেষ খবরাখবর। চিকিৎসার জন্য ভারতে যাবার প্রবণতা দিন দিন বাড়ছে। এই চিত্র রংপুরে আরও বেশি। উত্তরাঞ্চলের অন্যতম চিকিৎসা নগরী রংপুরে সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল থাকা সত্ত্বেও এই জেলা থেকে প্রতি মাসে 4000-এর বেশি মানুষ চিকিৎসার জন্য যাচ্ছেন ভারতে। আর এজন্য প্রতি বছর কেবল রংপুরের মানুষ ভারতে ব্যয় করছে প্রায় 500 কোটি টাকা। রংপুরের চিকিৎসা খাত নিয়ে তারিকুল ইসলামের ক্যামেরায় রতন সরকারের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন প্রথম পর্ব। রংপুর নগরীর মাহিগঞ্জ এলাকায় ভারতীয় ভিসা কেন্দ্রের বাইরে প্রতিদিনের দৃশ্য এটি। তীব্র রোদে ভোর থেকে মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষার প্রহর গোনেন কখন পৌঁছবেন কাউন্টারে। বেশির জনের বেলায় সারাদিনের পরিশ্রম পণ্ড হয়ে যায় যখন কাউন্টার থেকে বলা হয় কদিন বাদে আসুন। 1.5 মাস ধরে আমি ভিসার পিছনে ঘুরতেছি, তারপর আমার লাগবে তখন আবার ভিসা লাগালাম। এখন দেখি এবার যে আমার কি হবে ভাগ্যে আমি বলতে পারি না। যদি আমার ভাগ্যে এবার না লাগে তাহলে আমার মরণ ছাড়া কোনো গতি নেই, কারণ আমার বাংলাদেশে কোনো চিকিৎসা নাই। লাইনে তো থাকতে হয় প্রায়, যে মনে করেন দেখেন আসছি 11টার দিকে, মিনিমাম তো 3:30-4টে পর্যন্ত থাকতে হবে। চিকিৎসা ভিসায় যাওয়া বার্ষিক রোগীর সংখ্যা 48,000। 1 লাখ টাকা করে গড়ে ব্যয় ধরলে 480 কোটি টাকা। জনস্বাস্থ্য অধিকার আন্দোলনের মুখপাত্র তাদের গবেষণা সেলের জরিপ থেকে এই পরিসংখ্যান দিয়ে বলছেন, পর্যটন, শিক্ষা, বাণিজ্য সহ অন্যান্য ভিসায় গিয়ে চিকিৎসা নেওয়া মানুষের সংখ্যা আরো অনেক বেশি। ভয়াবহ চিত্রটা এটা, একদিকে সরকারের একটা বড় ধরনের অপচয় হচ্ছে, মানে দেশের টাকা হুন্ডির মাধ্যমে বাইরে চলে যাচ্ছে, যেখানে সরকারের কোনো ধরনের প্রফিট নাই, লস এটা। তবে জেলার স্বাস্থ্য বিভাগের প্রধান এই তথ্য অস্বীকার করে বলছেন, প্রতি মাসে 2-1জনও ভারতে যাওয়ার সুপারিশ নিতে তার কাছে আসেন না। বৈদেশিক চিকিৎসা যারা নেবে, আমিও একজন প্রত্যয়নকারী, তা আমি তো মাসে 1-2টা করি না, এরকম আমার কাছে কেউ আসে না। সরকারি পর্যায়ে এই নগরীতে একটি টারশিয়ারি মেডিকেল, অন্তত 7টি প্রাইভেট মেডিকেল, 6টি নগর স্বাস্থ্য কেন্দ্র ছাড়াও প্রায় 3 শতাধিক প্রাইভেট ক্লিনিক রয়েছে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। মোবাইল ইন্টারনেটের কারণে গ্রাহক হারাতে শুরু করে ডাকঘর। গ্রামীণ ডাককে সচল করতে 2010 সালে 540 কোটি টাকার সেন্টার ফর রুরাল কমিউনিটি প্রকল্প শুরু করে সরকার। 8 বছরে প্রায় 8,500 ডাকঘরের মধ্যে মাত্র 2,500টিতে এই প্রকল্প শুরু করতে পেরেছে ডাক বিভাগ। ধীরগতির অজুহাত হিসাবে ডাক মহাপরিচালক দেখাচ্ছেন নিজস্ব জমি না থাকাকে। শাতিলা শারমিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম। আমার ঠিক পিছনেই রয়েছে শাহরাইল বাজার এবং এই শাহরাইল বাজারের ঠিক পাশে রয়েছে স্থানীয় পর্যায়ের একটি শাখা ডাকঘর। এই ডাকঘরটিতে একজন মাত্র ডাকপিয়ন কাজ করেন এবং তাকে নির্দিষ্ট সময় কখনোই স্থানীয়রা কোনো প্রয়োজনে পান না এবং ডাক বিভাগের কাছ থেকে যে ধরনের সেবা স্থানীয়রা আশা করেন তার কোনোটি এই ডাকঘরে উপস্থিত নেই।
জীর্ণ তালাবদ্ধ পরিত্যক্ত এই ঘরটি দেখে বোঝার কোনো উপায় নাই এটি একটি ডাকঘর। মধ্যবয়সীরা ছাড়া তরুণদের অনেকেই এর অস্তিত্ব সম্পর্কেই জানেন না। এই ঘরটা আসলে যেরকম মানে পরিষ্কার থাকার দরকার বা নিয়মিত কন্টিনিউ একটা মাস্টার বা ডিউটি করার দরকার, তাও দেখি না আমরা। বোঝার মতো কোনো ক্ষমতাই নাই। লাগে যে দোকান ভাড়াতে রাখছে বুঝছেন, তাতে দেখা যায় যে দোকানের মতো এত একটা দোকান তালাদা রেখে গেছে। পোস্ট অফিসের কোনো পরিচয় নাই, চলাচল নাই, বর্তমানে বন্ধ। যোগাযোগ ব্যবস্থা না থাকলে 3 জন কর্মচারী থাকার কথা থাকলেও 2016 সাল থেকে একাই কাজ করছেন তিনি। হাবিবুর রহমান পোস্টমাস্টার ছিল, উনি মারা গেছেন। সরকার নিয়োগ দেয় নাই কার একজন লোক। তো এখন তো ওই ঘরগুলো মেরামত করার মতো তো আমাকে বেতনই নাই, কি আর আমরা এই মেরামত করুম কি দিয়ে। ডাক মহাপরিচালকের দাবি, গ্রামীণ ডাকের এই দুরবস্থা দূর হবে ই সেন্টার ফর রুরাল কমিউনিটি প্রকল্প বাস্তবায়ন হলে। কিন্তু 8 বছরও কেন তা বাস্তবায়ন সম্ভব হয়নি জানতে চাইলে ডাকের নিজস্ব জমি ও অবকাঠামোর অভাবের অজুহাত তার। 3000-এ গেলে পাবেন, আবার যখন 5000-এ যাচ্ছেন যেটা রেস্ট অফ 3000, তখন মানুষ বলছে যে কিছু নাই। তবে এইগুলোতে আমাদের জমি ছিল না। ডাকের সাবেক মহাপরিচালক জানান, অতীতে রাজনৈতিক প্রভাবে চাহিদা বা ভবিষ্যতে চিন্তা না করেই তৈরি হয়েছিল অসংখ্য শাখা ডাকঘর। আর এখনো গ্রামীণ ডাকের উন্নয়নে রাজনৈতিক সদিচ্ছার অভাবকেই দুষলেন তিনি। সরকার পোস্ট অফিস নিয়ে খুব বেশি মাথা ঘামাচ্ছে না। ঠিক আছে, ওরা চাকরি করতেছে, মানে খাচ্ছে দাচ্ছে, থাকুক, এটা পরে দেখবো। অবকাঠামো বাড়াইতে হবে, ম্যান পাওয়ার ইউটিলাইজ করতে হবে, আর আপনার যে ইনকাম বাড়ানোর জন্য বিজনেসকে ডাইভার্সিফাই করতে হবে। ধুকে ধুকে চলা গ্রামীণ ডাককে লাভজনক খাতে অবকাঠামোর উন্নয়ন এবং নানা উদ্যোগ গ্রহণের পরামর্শ বিশেষজ্ঞদের। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গা নির্যাতনের দায়ে মিয়ানমারকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করতে যুক্তরাজ্য সরকারকে সহযোগিতা চাইলেন ব্রিটিশ পার্লামেন্টের এমপি রুশনা আলী। এক সেমিনারে ব্রিটেনে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের নেতৃবৃন্দ রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, মানবিক খাতিরে পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশ আশ্রয় দিলেও দেশটির পক্ষে এ সমস্যার সমাধান একা করা সম্ভব নয়। রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্য সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে গঠনমূলক ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তারা। লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশ আশ্রয় দিলেও দেশটির একার পক্ষে এই সংকট সমাধান কোনোভাবেই সম্ভব নয়। এজন্য আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোকে এগিয়ে আসার পরামর্শ দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত ও ব্রিটিশ পার্লামেন্টের এমপি রুশনা আলী। মিয়ানমার সরকার ও সামরিক বাহিনীকে আন্তর্জাতিক অপরাধ আদালতের সম্মুখীন করতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানান তিনি। ইন্টারন্যাশনাল কমিউনিটির সাপোর্ট, এটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট, এটা এনাফ নয়। £1 বিলিয়ন লাগে তারা হেল্প করতে, হচ্ছরও মাত্র 3 ভাগ ফান্ডিং দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল কমিউনিটি। ইউকে গভর্নমেন্টে আমরা প্রেশার দিয়ে অনেক হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স ঢুকাইছি, আরো দরকার। রোহিঙ্গা সংকট শীর্ষক সেমিনারে মিয়ানমার সেনাবাহিনীর রোহিঙ্গা নির্যাতনের এই ঘটনাকে অমানবিক ও মানবাধিকার লঙ্ঘন আখ্যায়িত করেন বক্তারা। এছাড়াও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের জন্য আরো সহায়তার প্রয়োজন বলে মন্তব্য করেন তারা। রাখাইন সহিংসতা আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে অন্যতম একটি লোমহর্ষক ঘটনা। লাখ লাখ রোহিঙ্গাকে জোর করে বাংলাদেশের দিকে ঠেলে দেয়া হয়েছে, সেখানে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। আমরা মনে করি সমস্যাটা মিয়ানমারে শুরু হয়েছে, তাই সংকট সমাধানে মিয়ানমারকেই উদ্যোগ নিতে হবে। এমনকি রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকেই কার্যকর ভূমিকা রাখতে হবে। এই সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া প্রয়োজন বলে মনে করেন লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের নেতারা। আগামীতে আরো গঠনমূলক পদক্ষেপ নিয়ে কাজ করতে হবে বলে মনে করেন তারা। লিভারপুলে অনুষ্ঠিত এই সেমিনারে যুক্তরাষ্ট্রে মিয়ানমারের হাই কমিশনারকে আমন্ত্রণ জানালেও এতে অংশ নেননি তিনি। সময় সংবাদ, যুক্তরাজ্য। সিলেটের ইলেকট্রনিক্স সিটিতে প্রবাসীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের কর্মকর্তারা। লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন আয়োজিত সেমিনারে তারা এই আহ্বান জানান। বিনিয়োগের সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করলে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ জানিয়েছেন প্রবাসী ব্যবসায়ীরা। লন্ডন থেকে আরও জানাচ্ছেন শোয়েব কবির। সিলেট শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে কোম্পানিগঞ্জে গড়ে তোলা হচ্ছে হাইটেক পার্ক সিলেট। 317 কোটি টাকা ব্যয়ে 162 একর জমির উপর 2016 সালে শুরু হয় এই পার্কের নির্মাণ কাজ।
এর মধ্যে প্রকল্পের কাজ শেষ হয়েছে 60 ভাগ। 1 বছরের মধ্যে পুরো কাজ শেষ করার কথা রয়েছে। এই শিল্প পার্ক থেকে ইলেকট্রনিক্স পণ্য, যন্ত্রাংশ ও সফটওয়্যার রপ্তানির পরিকল্পনা সরকারের। নতুন এই আঞ্চলিক বিনিয়োগ কেন্দ্রে প্রবাসী উদ্যোক্তাদের আগ্রহী করতে যৌথভাবে সেমিনারের আয়োজন করেছে লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন ও বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ। ব্রিটেনের বাংলাদেশি ব্যবসায়ীদের উপস্থিতিতে এই সময় প্রবাসী বিনিয়োগকারীদের সুযোগ সুবিধা তুলে ধরেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের কর্মকর্তারা। সরকারের বিভিন্ন প্রকল্পে প্রবাসীদের বিনিয়োগের আহ্বান জানান তারা। আমাদের ছেলেমেয়েরা এত ব্রেইনি, এত শার্প, তাদের এত ভালো আইডিয়া, সেগুলো বাইরের কান্ট্রি ব্যবহার করছে। তাহলে হোয়াই নট বাংলাদেশ? তাহলে বাংলাদেশে তো সেটাকে ব্যবহার করা উচিত। আমরা চাই যে ওনারা নিজের দেশে, আমাদের দেশে ফিরে আসুন এবং তাদের শ্রম মেধা দিয়ে এখানে ইন্ডাস্ট্রি গড়ে তুলুন, এবং এতে আমাদের দেশের উপকার হবে এবং ওনারাও যাতে গর্বিত হবেন। মানসম্পন্ন পরিবেশ নিশ্চিত হলে প্রবাসীরা নিজ দেশে বিনিয়োগ করার ব্যাপারে আগ্রহের কথা জানান। দিস ইজ এ গোল্ডেন অপরচুনিটি প্রবাসীর জন্য, কারণ ওরা তো সব কাজ একদম রেডি করে আমাদের কাছে নিয়ে আসছে। আমরা শুধু যাব, ইনভেস্টমেন্ট করব। এইটা হলো একটা ভেরি লুক্রেটিভ অফার। এটা আমরা বিদেশে বসে খুবই ভালো লাগতেছে। আমাদের মনে হচ্ছে আমরাও যাব, আমার সাথে সাথে আমাদের বাচ্চাদের নিয়ে যেতে পারবো। আমি যদি পেরোল, তারপরে বুককিপিং সার্ভিসগুলো যদি আমি এখন আউটসোর্স করি, বাংলাদেশ থেকে কাজ করি, একদিকে হচ্ছে যে আমি কম খরচে কাজটা করতে পারতেছি, আর নেক্সট জেনারেশনের মধ্যে আমার মনে হয় যে অ্যাকাউন্টিং ইন্ডাস্ট্রির রিভলিউশনারি, যেটা আমরা দেশ থেকে সারা ওয়ার্ল্ডের মধ্যে সার্ভিস দেবো, আমার মনে হয় আমার কোম্পানি এখানের মধ্যে একটা ভালো ভূমিকা রাখবে। প্রযুক্তি পণ্য নির্ভর সিলেটের একমাত্র এই হাইটেক পার্কটি বাস্তবায়ন করা গেলে অন্তত 50,000 কর্মসংস্থান সৃষ্টি হবে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। টাঙ্গাইলের নগরপুরে নোয়াই নদীর বেইলি ব্রিজ ভেঙে প্রায় 1 সপ্তাহ ধরে বন্ধ রয়েছে টাঙ্গাইল আরিচা আঞ্চলিক মহাসড়কের যান চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ওই রুটে চলাচলকারীরা। তবে খুব শিগগিরই ভেঙে যাওয়া সেতুটি মেরামতের কাজ শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। টাঙ্গাইল থেকে কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবিতে রিপোর্ট। গত 26শে সেপ্টেম্বর ভোরে টাঙ্গাইলের নাগরপুর থেকে ভালকুটিগামী বালু ভর্তি একটি ট্রাক নোয়াই নদীর বেইলি ব্রিজের উপর উঠলে তা ভেঙে ট্রাকসহ নদীতে পড়ে। এতে টাঙ্গাইল আরিচা আঞ্চলিক মহাসড়কের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। নাগরপুর থেকে দুপুরে ভাদ্রার দিকে যাইতে পারি না, এজন্য তো আমরা বহুত ভোগান্তিতে আছি। টাঙ্গাইল, মানিকগঞ্জ দুইটা ডিস্ট্রিক্টের বিশেষ করে যে ভোগান্তি, এই ভোগান্তি মানুষের খালি কান্দা ছাড়ার কোনো কাহিনী নাই। খুব কষ্ট আছে এলাকার মানুষ, তাই আমরা চাচ্ছি অতি দ্রুত বেগে তাড়াতাড়ি এই ব্রিজটা দুই দিনের ভিতরে যাতে মেরামত হয়। সেতুটি ভেঙে পড়ায় জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হচ্ছেন অনেকে। এছাড়া সড়ক পথে নাগরপুর থেকে আরিচা যেতে টাঙ্গাইল সদর হয়ে অন্তত 30 কিলোমিটার পথ ঘুরে যেতে হচ্ছে তাদের। মানিকগঞ্জ, আরিচা, দৌলতপুর, এই সব যোগাযোগগুলো বন্ধ হয়ে গেছে। নৌকা যাতায়াত করতে জনগণের খুবই রিস্ক, কারণ যে কোনো মুহূর্তে অনেকগুলো নৌকা অনেক সময় তলেও যাচ্ছে। তবে জনদুর্ভোগ কমাতে খুব শিগগিরই সেতুটির মেরামত করা হবে বলে জানালেন সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা। বেলি সেতু ভেঙে যাওয়ার সাথে সাথে পরদিনই আমরা শেরপুর থেকে বেলি সংগ্রহ করছি। এখন মালামাল আনা নেওয়া শেষ এবং 7 থেকে 10 দিনের মধ্যে রুট চালু হবে। বেইলি সেতুটির ওপর দিয়ে টাঙ্গাইল আরিচা আঞ্চলিক মহাসড়কে প্রতিদিন প্রায় 2000 যানবাহন চলাচল করে। সময় সংবাদ, টাঙ্গাইল। দ্বিতীয় দিনের মতো হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রেখেছে ভারতীয় ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের মাঝে কোন্দলের কারণে গত 23 সেপ্টেম্বর থেকে পাথর রপ্তানি বন্ধ করে দেয় ভারতীয় ব্যবসায়ীরা। এর প্রেক্ষিতে বাংলাদেশের হিলি C&F এজেন্ট অ্যাসোসিয়েশন 29 সেপ্টেম্বর ভারতীয় ব্যবসায়ীদের চিঠির মাধ্যমে আলটিমেটাম দেয়। বলা হয়, একদিনের মধ্যে পাথর রপ্তানি শুরু করা না হলে 1 অক্টোবর থেকে অন্যান্য পণ্যও নেবে না বাংলাদেশের ব্যবসায়ীরা। ঘটনার জেরে সোমবার সকাল থেকে পণ্য আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। এতে পেঁয়াজ সহ বিভিন্ন কাঁচা পণ্যবাহী শতাধিক ট্রাক সীমান্তের ওপারে আটকা পড়েছে। এই পরিস্থিতিতে অতিরিক্ত গরমে এসব পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যদিও এদেশের ব্যবসায়ীরা বন্দরে বাণিজ্য সচল করতে দফায় দফায় বৈঠক করেছে। থেকে 12 দিন পর্যন্ত ওরা পাথর বন্ধ রাখছিল, আর আজকে থেকে সব মালামালি বন্ধ রাখছে। আমরা এটা সরকারের কাছে আবেদন জানাই
এটা দ্রুত নিরসন করার জন্য। কাঁচামাল ইতিমধ্যে বন্ধ হয়ে যাওয়ার ফলে আমরা কাঁচামাল আমদানিকারক সমিতি আমরা সকলেই মোটামুটি ক্ষতিগ্রস্তর দিকে চলে গেছি। আমরা ব্যবসায়ী সমিতিরা চাচ্ছি যে শুধু পাথর নয়, সকল প্রকার পণ্য হিলি স্থলবন্দরে ঢুকুক এবং তারই ব্যবস্থা গ্রহণের জন্য আজকে জরুরি মিটিং, এবং জরুরি মিটিংয়ের পরেই আমরা 0 পয়েন্টে যাই ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে বসে এই পোর্টটা খোলার ব্যবস্থা করতেছি। এই মুহূর্তে হিলি স্থলবন্দরে আছেন সহকর্মী মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক। এ বিষয়ে টেলিফোনে তার সঙ্গে আমরা যোগ দিচ্ছি। শফিক, কি অবস্থা দেখছেন সর্বশেষ এখন বন্দরে? ধন্যবাদ হরি। একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে বাংলাদেশের সরকারের যে উন্নয়নমূলক যে কাজ হচ্ছে, পদ্মা সেতুর উপর ব্রিজ সহ মেগা প্রকল্পের যে উন্নয়নমূলক কাজ হচ্ছে, বেশিরভাগ পাথর আমদানি হয়ে থাকে হিলি স্থলবন্দর দিয়ে। কিন্তু ভারতীয় ব্যবসায়ীরা 23 তারিখ থেকে কোনো কারণ ছাড়া তারা বাংলাদেশে পাথর রপ্তানি বন্ধ করে দেয়। এতে করে চরম বিপাকে পড়ে হিলি স্থলবন্দরে পাথর আমদানিকারকরা। ব্যবসায়ীরা আমাকে জানিয়েছেন ভারতের অভ্যন্তরে 5 শতাধিক পাথর বোঝা ট্রাক দাঁড়িয়ে আছে। এই ট্রাকগুলি বাংলা বন্দরে প্রবেশ না করলে হয়তো তাই যে আমদানি ক্ষতিগ্রস্ত হবেন। ইতিমধ্যে ব্যবসায়ীরা জানিয়েছেন তারা বিভিন্ন প্রকল্পে যে অর্ডার নিয়েছেন, অর্ডারগুলি ক্যান্সেল হওয়ার পথে আর বিশেষ করে ভারতের অভ্যন্তরে যে ট্রাকগুলি দাঁড়িয়ে আছে 25 ট্রাকের ডনেশন গুনতে হচ্ছে ব্যবসায়ীদেরকে। এই ব্যবসায়ীদের সার্বিক বিষয় চিন্তা করে আমাদের হিলি স্থলবন্দরের ব্যবসায়ী সংগঠন ভারতের ব্যবসায়ীদের কাছে একটা লিখিত অনুরোধ জানিয়েছে যে আমাদের এই যে এতগুলি পাথর, হাজার হাজার টন পাথর আমাদের ব্যবসায়ীরা আপনাদের এলসি দিয়েছে, বিভিন্ন প্রকল্প দ্বারা পাথরগুলো দিতে পারতেছে না, প্রকল্পের কাজ বাধাগ্রস্ত হচ্ছে। পাথরগুলি যদি আপনি আমাদেরকে 1 তারিখের মধ্যে না দেন তাহলে হয়তো অন্যান্য মাল আমরা নেব না। এই অনুরোধের অজুহাত দেখে গতকাল থেকে ভারতের ব্যবসায়ীরা সমস্ত আমদানি রপ্তানি বন্ধ করে দিয়েছে। এই বন্ধ হওয়ার পথে চরম বিপাকে পড়েছে বিশেষ করে কাশিপণ্য আমদানিকারকরা, স্থবির হয়ে পড়েছে হিলি স্থলবন্দরের ব্যবসা বাণিজ্য। ব্যবসায়ী সংগঠনরা কালকে দফায় তারা মিটিং করেছে, ভারতের ব্যবসায়ীদের সাথে কথা বলার চেষ্টা করেছে। একটি প্রতিনিধি দল ভারতের প্রতিনিধি গিয়েছে, সে ব্যবসায়ীরা তাদের সাথে কোনো কথা বলেনি, এই পর্যন্ত কোনো ছোড়া হয়নি, কালকে মিটিং ছোড়া হয়নি। ব্যবহারই একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, ভারতীয় ব্যবসায়ীরা যখন এই পাথরের আমদানি বৃদ্ধি পায় ঠিক তারা একটা অজুহাত করে দাম বৃদ্ধির কারণ, এবারও তার ব্যতিক্রম নয়। আরেকটা বিষয় হচ্ছে কি, গত কোরবানি ঈদে আপনি জেনে থাকবেন ব্যবসায়ীরা ওই পাথরের দ্বন্দ্বের কারণে প্রতি কেজি পেঁয়াজ নষ্ট হয়ে গেছে, পেঁয়াজগুলো সমুদ্র বাংলাদেশে ঢুকতে পারেনি ওই ব্যবসায়ীদের কারণে। এইবারও দেখেন ওই কোরবানি ঈদের ক্ষতি পুষিয়ে নিতে না নিতেই আবারও তারা ক্ষতির আশঙ্কা করেছেন পেঁয়াজ আমদানিকারকরা। আর মাত্র কদিন বাদে ভারত হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গা পূজার 10 দিন ছুটি হতে যাচ্ছে হিলি স্থলবন্দর। ইতিমধ্যে তারা ক্ষতির দিক চিন্তা করে এবং দুর্গাপূজার বন্ধের কারণে তারা হাজার হাজার টন পেঁয়াজের এলসি করেছে। পেঁয়াজগুলি অলরেডি ভারতের অভ্যন্তরে দাঁড়িয়ে আছে 1.5 শতাধিক পণ্যবাহী ট্রাক। আবার দেখা যাচ্ছে এই যে পেঁয়াজগুলি লোড হয় নাগপুর, কানপুর, নাসিক, পাটনা, ইন্দোর, এটা হচ্ছে এখান থেকে প্রায় 2000-2500 কিলোমিটার দূরে পেঁয়াজগুলি লোডিং অবস্থায় প্রায় 3 শতাধিক ট্রাক দাঁড়িয়ে আছে। যে পেঁয়াজগুলি যদি সহায়তা না ঢুকলে তারা আরো ক্ষতিগ্রস্ত হবেন। তো হরি সব মিলে যে পরিমাণ ক্ষতি দাঁড়িয়েছে, একমাত্র যে এটা আসলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানকার পেঁয়াজ আমদানিকারকরা। তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন যে এটা উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে সমাধানটা তারা চাচ্ছেন, তাছাড়া তারা পথে বসবেন। হরি, এ ছিল হিলি স্থলবন্দর থেকে আমাদের সর্বশেষ খবর। বাংলাদেশের উন্নয়নে বিষয়ে ব্রিফ করতে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের ঢাকা অফিসে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিশ্বব্যাংক। এই মুহূর্তে সেখানে বক্তব্য রাখছেন ঢাকায় বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। আমরা সরাসরি সেখানে যোগ দিচ্ছি। কিন্তু সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে কিছু চাপের সৃষ্টি হয়েছে। সেই চাপগুলোর মধ্যে রয়েছে ইদানিংকালে আমরা দেখছি যে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি কিছুটা ঊর্ধ্বগামী। আমাদের বহির্বাণিজ্য ক্ষেত্রে চলতি খাতে ঘাটতি বেড়েছে এবং এর আগের বছর চলতি খাতে ঘাটতি থাকলেও সার্বিক ভারসাম্যে উদ্বৃত্ত ছিল। এইবার সেটা দেখা গেল যে সেখানেও কিছু ঘাটতি দেখা গেছে। এছাড়া আপনারা জানেন যে আমরা আর্থিক খাতে অনেকদিন ধরেই অনেক অতিরিক্ত তারল্যের একটা অবস্থানে ছিলাম। ইদানিংকালে সেই অতিরিক্ত তারল্য কমার একটা প্রবণতা দেখা গেছে, যার ফলে সুদের হারে একটু বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এবং রাজস্ব খাতে আমাদের বাজেটের যে ঘাটতি সেটাও একটা বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এই চাপটি সামষ্টিক অর্থনীতিতে কিছুটা চাপের সৃষ্টি করেছে। কাজে আউটলুক হিসাবে আমরা যেটা বলতে পারি যে
ব্যক্তি খাতের বিনিয়োগ যদিও জিডিপির অনুপাতে স্থবির, কিছু কিছু বাড়ছে, তো সেইটা ভবিষ্যতেও বাড়বে বলে আশা করা যেতে পারে। আমাদের অবকাঠামোতে যে বড় বড় সরকারি প্রকল্প আছে সেখানে খরচ বাড়বে। রপ্তানিতে গত বছর আমরা ঘুরে দাঁড়িয়েছে, রেমিটেন্স ঘুরে দাঁড়িয়েছে, সেটা অব্যাহত থাকবে এবং এগুলো যদি ঘটে তাহলে প্রবৃদ্ধির যে একটি শক্তিশালী স্বাস্থ্যকর প্রবণতা ইদানিংকালে দেখা গেছে সেটা চলমান থাকবে। আর সামষ্টিক অর্থনীতিতে যেই চাপগুলো বর্তমানে আছে অদূর ভবিষ্যতে হয়তো সেটা কাটবে না, বিশেষ করে বাণিজ্য খাতে, বহির্বাণিজ্য খাতে, চলতি খাতে যেই ঘাটতি সেটা অব্যাহত থাকবে এবং কিছুটা আমাদের বিনিয়োগ বৃদ্ধির কারণে, এবং রাজস্ব খাতে যেই ঘাটতি সেটাও কিছুটা বাড়তে পারে বলেই আমরা মনে করছি। তবে এই ঘাটতি বৃদ্ধির ফলে ঋণের বোঝা যে একেবারে অসহনীয় হয়ে যাবে তা কিন্তু না। ইদানিংকালে আমরা যে সমস্ত বিশ্লেষণগুলি করেছি, বিশেষ করে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাথে আমাদের যে ডেট সাস্টেইনেবিলিটি অ্যানালিসিস গত মে মাসে শেষ করা হয়েছে, সেখানে দেখা যায় যে এখনো বাংলাদেশের ঋণের যে পরিমাণ জিডিপির অনুপাতে অভ্যন্তরীণ ঋণ, বহির্বিশ্ব থেকে নেওয়া ঋণ, এগুলোর থেকে খুব একটা ডিস্ট্রেসড অবস্থায় যাওয়ার সম্ভাবনা খুবই কম। তবে কিছু ঝুঁকিতে অবশ্যই আছে। ঝুঁকির মধ্যে প্রধানত আমাদের যে মূলত রপ্তানি বাজারগুলো, সেখানে যদি কোনো রকম স্লোডাউন হয়, বিশেষ করে ইউরোপ এবং আমেরিকাতে, তাহলে আমাদের রপ্তানি একটু অসুবিধায় পড়তে পারে, এই একটা ঝুঁকি। আভ্যন্তরীণ ক্ষেত্রে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনাকে উন্নত করার জন্য নানা ধরনের উদ্যোগ অলরেডি নেওয়া হয়েছে। সেই উদ্যোগগুলো বাস্তবায়নে যদি কোনো রকম ব্যত্যয় ঘটে সেইটা একটা ঝুঁকি হতে পারে। আর আমাদের বাজেটের উপরে বিশেষ করে ব্যাংকিং খাতে যে খেলাপি ঋণের বোঝা এবং এর ফলে যে মূলধন ঘাটতি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে দেখা গেছে, তার ফলে বাজেটের উপরে অতিরিক্ত চাপ আসতে পারে। এবং এছাড়া তো রোহিঙ্গাদের কারণে যদি আমরা আন্তর্জাতিকভাবে সাহায্য পাচ্ছি, হিউম্যানিটেরিয়ান সাহায্য এখনো আসছে, কিন্তু সেখানে যদি কোনো রকম ভাটা পড়ে তাহলে বাজেটের উপরে কিছু চাপ বাড়তে পারে, এটা আরেকটা ঝুঁকি। তবে এইসব ঝুঁকির মোকাবেলারও একটা ব্যবস্থা আছে এবং সেদিকেই আমরা গুরুত্ব বেশি দিতে চাই আজকের প্রেজেন্টেশনে। সেটা হলো সংস্কার, কারণ এর চেয়ে বড় সুরক্ষা আর কিছুই হতে পারে না। আমাদের নিজের প্রস্তুতি থেকে আরো শক্তিশালী করা। এর মধ্যে আমি আগেই বলেছি যে এর মধ্যে কিছু স্বল্পমেয়াদী, কিছু মধ্যমেয়াদী এবং কিছু দীর্ঘমেয়াদী পলিসি চ্যালেঞ্জেস আছে। আমি এখন সেই আলোচনায় যেতে চাই। বিশেষ করে স্বল্পমেয়াদে আমাদের মূল্যস্ফীতিকে সহনীয় পর্যায়ে রাখা, এবং সেখানে আপনারা জানেন যে ইদানিংকালে মূল্যস্ফীতির বৃদ্ধির পেছনে প্রথমে ছিল খাদ্য মূল্যস্ফীতির বৃদ্ধি, তার মধ্যে চালের মূল্যস্ফীতি সবচেয়ে বড় অবদান রেখেছিল। এখন খাদ্য মূল্যস্ফীতি কিছুটা নিম্নগামী, চালের মূল্য কিছুটা স্থিতিশীল। এইগুলো যাতে থাকে, আগে এর পেছনে একটা কারণ ছিল যে সরকারি মজুদে ঘাটতি ছিল, সেগুলো এখন কিছুটা বেড়েছে। কাজে সরকারি মজুদ যাতে যথেষ্ট থাকে এবং যখন মূল্য বৃদ্ধি পায় তখন সরকার বাজারে যেই বিক্রির প্রোগ্রামগুলি নেন, ওপেন মার্কেট সেলস, এটার যথাসময়ে করা এবং যাদের জন্য করা তাদের কাছে পৌঁছে দেওয়া, এবং যখন প্রয়োজন, যখন দেশে যদি কোনো রকম ঘাটতি থাকে উৎপাদনে, তাহলে আমদানি যাতে নির্বিঘ্নে ঘটতে পারে সেটার ব্যবস্থা করা। আমরা গত বছরও সেটা দেখেছি, সরকার সেটা করেছিলেন। এবং বাজারের মূল্য কারসাজি করে বৃদ্ধির যে অনেক ধরনের অভিযোগ আপনারা দেখেছেন, শুনেছেন, যেটা আমরা কস্ট পুশ ইনফ্লেশনের কথা বলি, ডিমান্ড পুল ইনফ্লেশনের কথা বলি, কিন্তু মুনাফার প্রেসারে যে মূল্যস্ফীতি হতে পারে, যেটা অনেক ধরনের একসাথে হয়ে মজুদকে ম্যানিপুলেট করা, সেখানে নজরদারিটা বাড়ানো, এটা খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ রাখার ক্ষেত্রে এইসব পদক্ষেপ যদি যথাসময়ে নেওয়া হয় তাহলে সেইটাও সহনীয় পর্যায়ে থাকবে। এবং খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির ক্ষেত্রে ইদানিংকালে যে বৃদ্ধির প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, সেটা তো অনেকটা আভ্যন্তরীণ চাহিদার উপর নির্ভর করে, এবং সেই ক্ষেত্রে আমাদের আভ্যন্তরীণ ঋণের বৃদ্ধির হার যদি সহনীয় পর্যায়ে থাকে, ম্যানেজেবল পর্যায়ে থাকে, আমাদের টার্গেট যা আছে তার অধীনে থাকে,
এবং যথাযথ ব্যবহারের ক্ষেত্রে এটা দেয়া হয়। আর কস্ট পুশটা নিয়ন্ত্রণ করার জন্য আমাদের বিশেষ করে আভ্যন্তরীণ বাণিজ্য এবং পরিবহনের ক্ষেত্রে যাতে প্রতিযোগিতামূলক একটা প্রস্তুতি থাকে, তাহলে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি দুদিক থেকে, ডিমান্ড পুল এবং কস্ট পুশ দুদিক থেকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। বাংলাদেশের অর্থনীতি এবং উন্নয়ন বিষয়ে বিশ্বব্যাংকের পর্যালোচনা তুলে ধরছিলেন প্রতিষ্ঠানটির আবাসিক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। পর্যাপ্ত লবণ মজুদ থাকার পরও এক শ্রেণীর অসাধু মিল মালিক সংকট সৃষ্টি করে লবণ আমদানির পায়তারা চালাচ্ছে, এমন অভিযোগ লবণ চাষি ও স্থানীয় ব্যবসায়ীদের। তবে মিল মালিকরা বিষয়টি সম্পূর্ণভাবে অস্বীকার করেন। এ অবস্থায় লবণ চাষী কল্যাণ পরিষদ উপকূলের চাষিদের বাঁচাতে লবণ আমদানির অপচেষ্টা বন্ধের দাবি জানিয়েছে। অবশ্য শিল্পমন্ত্রী আশ্বাস দেন, লবণ চাষী, মিল মালিক ও বিসিকের সমন্বয়ে মাঠ পর্যায়ে যাচাই বাছাইয়ের পর সরকার সিদ্ধান্ত নেবে। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। কক্সবাজারের উপকূলবর্তী লবণ মাঠ, হাজার হাজার একর জমিতে চাষিরা সমুদ্রের লবণাক্ত পানি জমিয়ে সূর্যের তাপে 3 থেকে 4 দিন কড়া রোদে পানি শুকিয়ে তৈরি করেন লবণ। কক্সবাজার ও বাঁশখালীর 60,000 একর জমিতে 55,000-এর বেশি চাষি মাথার ঘাম পায়ে ফেলে দেশের চাহিদা মেটাতে উৎপাদন করে থাকেন এই লবণ। কিন্তু এসব চাষিরা পান না তাদের ন্যায্য মূল্য। মাঠ পর্যায়ে চাষিদের কাছে স্বল্প মূল্যে লবণ ক্রয় করে অধিক মুনাফা করছে মিল মালিকরা। তাদের অভিযোগ, দেশে পর্যাপ্ত মজুদ থাকার পরও সংকট তৈরি করে আমদানির পায়তারা চালাচ্ছে এক শ্রেণীর অসাধু মিল মালিক। কেজি প্রতি আমাদের খরচ, সম্পূর্ণ যাবতীয় খরচ ম্যাক্সিমাম 12 থেকে 13 টাকা খরচ হয়। আমরা এখন ন্যায্য মূল্য পাচ্ছি আমরা 60 টাকা। যারা বড় বড় মিলার আছে তারা 40 টাকায় 45 টাকায় করে লবণ বিক্রি করে। বাংলাদেশে প্রচুর পরিমাণ লবণ উৎপাদন, চাহিদা সম্মত লবণ উৎপাদন হওয়ার পরও তারা কৃত্রিম সংকট করে লবণ আমদানি করতে চাচ্ছে। তবে মিল মালিকরা বিষয়টি সম্পূর্ণভাবে অস্বীকার করে দায় চাপালেন মধ্যস্বত্বভোগীদের উপর। এই অবস্থায় উপকূলের চাষিদের বাঁচাতে লবণ আমদানি যেন না করা হয় তার দাবি জানালেন লবণ চাষী কল্যাণ পরিষদের এই নেতা। মিল মালিকরা তো কৃত্রিম সংকট সৃষ্টি করে না, বা চাষিরা, প্রকৃত চাষিরাও লবণ সংকট সৃষ্টি করে না, করে মধ্যস্বত্বভোগী যারা আছে, যারা মাল স্টোর করে রাখে তারা করে। লবণ চাষীদেরকে বাঁচানোর জন্য, আমার দেশের অর্থনীতিকে বাঁচানোর জন্য আমরা পার্শ্ববর্তী দেশ থেকে লবণ এনে আমরা ঘাটতি পূরণ না করার জন্য একটা লবণ বোর্ড আবশ্যকীয়। তবে শিল্পমন্ত্রী জানালেন, লবণ চাষী, মিল মালিক ও বিসিকের সমন্বয়ে মাঠ পর্যায়ে যাচাই বাছাইয়ের পর সরকার সিদ্ধান্ত নেবে। লবণ মালিক, লবণ চাষী, বিসিকের প্রতিনিধি, এখানকার প্রশাসনের প্রতিনিধি, এরা নিয়ে বৈশাখ মনিটরিং করবে। মনিটরিং করে যেটা সঠিক হবে সেইভাবে আমরা পদক্ষেপ গ্রহণ করব। বিসিকের দেয়া তথ্য মতে 2018 সালে দেশে লবণের চাহিদা ধরা হয় 16,11,000 মেট্রিক টন, আর উৎপাদন হয়েছে 14.5 লাখ মেট্রিক টন। তবে 2017 সালের চাহিদা পূরণের পর উদ্বৃত্ত ছিল প্রায় 2.5 লাখ মেট্রিক টন। সময় সংবাদ, কক্সবাজার। দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম। লবণের বাজার নিয়ে আলোচনার জন্য চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী কমল দে। তার সঙ্গে আছেন চট্টগ্রামের লবণ ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক লিপন সাহা। কমল, আমাদেরকে জানান আসলে লবণের বাজার পরিস্থিতি কি? সর্বশেষ তথ্যটি আমার কাছে রয়েছে লবণ সংক্রান্ত, সেটি হলো এখন দেশে পর্যাপ্ত পরিমাণে লবণ মজুত রয়েছে, কোনো লবণের ঘাটতি নেই, এবং কিন্তু বর্তমানে চাহিদা কিছুটা কম রয়েছে, এবং যে কারণে মিলগুলিতে কিন্তু তেমনভাবে কাজ হচ্ছে না এখন পর্যন্ত। আমি একটা লবণের বিষয়টা আপনাকে একটু ব্যাখ্যা দিই। আপনারা জানেন যে বৃহত্তর চট্টগ্রামের কক্সবাজার জেলার টেকনাফ, উখিয়া এবং মহেশখালী এবং সেন্ট মার্টিন সহ বিভিন্ন এলাকায় কিন্তু যে লবণ মাঠগুলি রয়েছে, চকরিয়া, সে লবণ মাঠগুলিতে মূলত সমুদ্রের পানি সংরক্ষণ করা হয়। এরপর সে লবণের পানি শুকিয়ে একটা মাটি তৈরি করা হয়, সে মাটি ট্রাক এবং নৌকা যোগে নিয়ে আসা হয় চট্টগ্রামে। চট্টগ্রাম শহরের মাঝিরঘাট এলাকায় রয়েছে 54টি মিল রয়েছে, যে মিলের মধ্যে সব লবণ, এবং সে সাথে দক্ষিণ চট্টগ্রামের পশ্চিমপটি এলাকায় প্রায় আরও এরকম 50টির মতো মিল রয়েছে, এবং সরাসরি অন্তত 250-250 মতো মিলের মধ্যে এই বাংলাদেশের চাহিদা লবণগুলো কিন্তু তৈরি করা হয়, এবং লবণ তৈরি হতে বলতে সেখানে রিফাইন করা হয়। সেই লবণ রিফাইনের পর চলে যাচ্ছে দেশের যেখানে প্রয়োজন সেখানে। আর চাহিদার কথা আমি একটু বলি,
বাংলাদেশে বর্তমানে লবণের চাহিদা রয়েছে প্রতি বছরই 17 থেকে 18 লাখ মেট্রিক টন লবণের চাহিদা রয়েছে। সেই লবণ মেট্রিক টনের মধ্যে কিন্তু তার পুরোটাই বাংলাদেশের চাহিদা মেটাতে পারে। সবচেয়ে বেশি লবণ প্রয়োজন হয় কোরবানির সময় চামড়া প্রক্রিয়াজাত করার জন্য। সেই সময় অন্তত 7 থেকে 8 লাখ মেট্রিক টনের লবণ চাহিদা থাকে, তখন কিন্তু দাম বাড়ে। কিন্তু যখন যেহেতু কোরবান চলে গেছে, এখন স্বাভাবিক সময় আসছে, এখনো চাহিদাটা কিছুটা কমে আসছে, তার মাঝে কিন্তু লবণের দামও বাড়েনি। তো এখন আমি এই লবণের যে সর্বশেষ অবস্থা সে বিষয়ে কথা বলবো চট্টগ্রাম লবণ ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক লিপন সাহার সাথে। আপনার কাছে জানতে চাইবো বর্তমানে আপনাদের লবণের বাজারের কি অবস্থা? আমাদের বর্তমানে লবণের বাজারের যে পরিস্থিতি, এখন তুলনামূলক আগের থেকে চাহিদা অনেক কম। যেখানে আমরা আগামী 2 থেকে আড়াই মাস আগে লবণ 100% চাহিদা থেকে আমরা এটা 50% চলে আসছে। আর কি পরিমাণ লবণ বাংলাদেশে এখন মজুদ আছে সেটা আমি জানি না, কারণ আমরা কাস্ট লবণটা বিক্রি করি। আপনার এই যে লবণের যে মজুদ যে মালটা, যেটা ক্রুড মাল, ওই লবণটা আপনার পর্যাপ্ত পরিমাণ যদি প্রোডাকশন হয়ে থাকে তাহলে লবণের আমদানির কোনো প্রয়োজন নাই, আমাদের দেশের লবণ দিয়ে চলে। এখন ওই হিসাবটা আসলে আমরা জানি না, এটা জানে যে বিসিক বাংলাদেশ শিল্প কর্পোরেশন, সেটা তাদের কাছে তথ্য আছে। তো এটা হচ্ছে আমাদের কথা। এখন বর্তমানে লবণের চাহিদা যদি বলি যে চট্টগ্রামে যে মাঝিরঘাট এলাকায় প্রায় 50 থেকে 54টি মিল রয়েছে, মিলের মধ্যে বেশ হাজার হাজার শ্রমিক কাজ করে। আপনারা মূলত যেটি লবণ মাটি আসে টেকনাফ কিংবা বলি যে উখি চকরিয়া যে মহেশখালী থেকে যে লবণ মাটি তা আপনারা ক্র্যাশ করে আপনারা একটা শেপে আনেন, ঠিক আছে? এখন এই লবণ মিলগুলোর কি অবস্থা একটু আপনি আমাদেরকে বলেন। এখন এই লবণ মিল করে এই যে মাল তুলতেছে, বিক্রি করতেছে, মোটামুটি আমাদের যদি চাহিদা কম থাকে তাহলে ওদের একটু চাহিদা কমই থাকবে, কারণ আমরা যেহেতু ক্রাশ মালটা বিক্রি করি, ওদের কাছ থেকে নিয়ে আমরা মালটা বিক্রি করে আমরা বাংলাদেশের বিভিন্ন মুকামে এটা সাপ্লাই করি। এখন আমাদের উপর ডিপেন্ড করে ওদের মালটা বিক্রি, ঠিক আছে? আমাদের যখন চাহিদা কম থাকবে ওদের চাহিদা কম থাকে। আজকে লবণের বাজারটা কেমন যদি বলেন? 74 কেজি করে প্রতি বস্তা বিক্রি হচ্ছে, এবং গত 1 মাস আগে বাজারটা কেমন ছিল, আজকে বাজারটা কেমন লবণের দামটা? আজকে 1 মাস আগে বাজারটা যে একটা দর ছিল এটা কোনো আপ ডাউন করে নাই, একই রেট ছিল। এখন বর্তমানে আমাদের যেটা খাওয়ার উপযুক্ত, যেটা স্পেশাল মাল, যেটা এটা আপনার বর্তমান মার্কেটে 860-70 টাকা আছে 74 কেজি। আর যেটা আমাদের শিল্প কারখানায় বিক্রি করি সেটা 820-25 টাকা আছে। এটা হচ্ছে আজকের মার্কেট হিসাব আর কি। এটা কিন্তু আপ ডাউন করে না, যদিও আপ ডাউন করে এটা 20 থেকে 25 টাকা 15 টাকা এরকম মধ্যে থাকে আর কি। ধন্যবাদ হরি। আপনি শুনছিলেন চট্টগ্রামের লবণ ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক লিপন শাহ আমাদেরকে জানাচ্ছিলেন যে লবণের বাজারে বর্তমান অবস্থা। আমরা যদি লবণের বাজারের দরটা একটু বলি, আপনি জানেন যে বাংলাদেশে কিন্তু নভেম্বর থেকে মে মাস পর্যন্ত পুরো লবণের মৌসুম হিসেবে ধরা হয়, কারণ জানেন তখন শীতকাল, বৃষ্টিপাত হয় না। তখন যে লবণ মাঠগুলো রয়েছে সব লবণ মাঠগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে তারা লবণ উৎপাদন করতে পারে এবং সেই মাটিটি সংগ্রহ করতে পারে, এবং সেই মাটি নিয়ে আসা হয় চট্টগ্রামে, এবং এই চট্টগ্রামে আনার পর এখানে ক্র্যাশ করা হয়, ক্র্যাশ করার পরে প্রক্রিয়াজাত করা হয়। তিনি দেখতে পান যে আসলে কিন্তু এখন যেহেতু লবণের চাহিদা কম, সেই কারণে কিন্তু তারা কিছুটা অপেক্ষা করছে। তা আমরা দেখতে যে আপনি জানেন যে শ্রমিকরা কিন্তু এখানে কিন্তু সকালের পালা থেকে কাজ শুরু হয়। তা আমি তো একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে লবণ মিলগুলো আসলে এখানে কিভাবে তারা কাজ করছে বা তারা কিভাবে এখানে কাজ করে। আপনি যে চট্টগ্রামে কিন্তু বাংলাদেশের লবণের চাহিদা, সেই লবণের চাহিদার বিশাল একটি অংশ কিন্তু পুরো অংশটি বলা চলে এই চট্টগ্রাম থেকে পাঠানো হয়, এবং এই চট্টগ্রাম থেকে প্রক্রিয়াজাত করে এখানে লবণের তারা মাটিগুলো আনে, এরপর তারা মাটিগুলিকে এখানে পানি বা বিভিন্ন প্রক্রিয়া তারা প্রক্রিয়াজাত করে, এখানে কিন্তু তারা বস্তায় ভরে এবং বস্তায় ভরে সেগুলি চলে যায় বাংলাদেশের বিভিন্ন স্থানে। তো যে চাহিদা এবং যে নভেম্বর মাস বলা হচ্ছে আগামী 2 মাস পর আবার লবণের মৌসুম শুরু হবে পুরোপুরি। তো এখন যেহেতু ঘাটতি নেই, সেই হিসেবে ব্যবসায়ীরা বলছেন এখন কিন্তু বাজারে কোনো লবণের ঘাটতি নেই বা চাহিদাটাও তুলনামূলক কম। তো এই মুহূর্তে যদি এবং পর্যাপ্ত পরিমাণ মজুদও রয়েছে, তো এই মুহূর্তে যদি লবণ আমদানি করা হয় তাহলে যারা মাঠ পর্যায়ের যেসব চাষি রয়েছেন তারা যেমন ভোগান্তি বা তারা যেমন ক্ষতির মুখে পড়বেন, ঠিক তেমনি যে মিল মালিকরা যারা লবণগুলি ক্র্যাশ করছেন তাদেরকেও ক্ষতির মুখে পড়তে হবে, এমনটি জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। তা আমরা আসলে কথা বলছিলাম বেশ কয়েকজন ব্যবসায়ীদের সাথে, তারা আমাদেরকে যেটি বলছেন, তারা আসলে যেটা বলতে তাতে একটি সমস্যার কথা তারা বলছে, লবণের দাম বাড়ার ক্ষেত্রে যেটি বলছে 13 মেট্রিক টন। চট্টগ্রামে জানেন যে আপনি 2টি এলাকা রয়েছে, একটা হচ্ছে সীতাকুণ্ড, আরেকটি রয়েছে কুমিল্লার এলাকায়। সেখানে কিন্তু যে ইলেকট্রিক যেটি ম্যাপ রয়েছে বা স্কেল রয়েছে, সেই স্কেলে কিন্তু 13 টনের বেশি তারা ওজন তারা নিতে পারে না, কিন্তু এখন অন্যান্য জায়গায় কিন্তু সেই অব্যবস্থা নেই। এর ফলে কিন্তু এখানে 13 টনের বেশি তারা লবণ যখন বহন করতে পারে না, তাদেরকে 2টি বা 3টি ট্রাক করে নিতে হয়। তো
তখন কিন্তু তাদের দামটা বেড়ে যাচ্ছে, এমনটি আমাদেরকে বলছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ী আরো বলছেন বর্তমানে কিন্তু যে চট্টগ্রামের মাঝিরঘাট কিংবা ইন্দ্রপোল এলাকা যে মজুত রয়েছে, পর্যাপ্ত পরিমাণ মজুত লবণ ঘাটতির কোনো আশঙ্কা নেই। তো এই মুহূর্তে যদি সরকার লবণ আমদানি করে তাহলে হয়তো মাঠ পর্যায়ে চাষিরা যেমন ক্ষতিগ্রস্ত হবে, ঠিক তেমনি যে মিল মালিকরা রয়েছেন তাদের ক্ষতিগ্রস্ত হতে হবে। এবং এমন যে এখন যে হাজার হাজার শ্রমিকরা যে এখানে কাজ করছে তাদেরকে বেকার থাকতে হবে, কারণ এখন পর্যাপ্ত পরিমাণে লবণ মজুত রয়েছে এইসব মিলগুলিতে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল হরি লবণ বাজার যেটা অস্থিরতার কথা বলা হচ্ছে তার সর্বশেষ। দর্শক, মানুষের অন্যতম নিত্য প্রয়োজনীয় পণ্য লবণের বাজার এবং উৎপাদন প্রক্রিয়ার খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী কমল দে। নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর পরিবর্তন সেবা এমএনপি চালু হওয়ায় মোবাইল কোম্পানিগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়বে, নিশ্চিত হবে গ্রাহকদের জন্য মানসম্মত সেবা। সোমবার বিটিআরসি সভাকক্ষে সংবাদ সম্মেলনে একথা বলেন সংস্থাটির কর্মকর্তারা। গ্রাহকরাও এ ধরনের সেবাকে ইতিবাচকভাবেই দেখছেন। আর প্রথম দিনেই এমএনপি সেবার জন্য আবেদন করেছেন 1000-এরও বেশি গ্রাহক। প্রায় এক দশকের চেষ্টায় অবশেষে সোমবার নম্বর অপরিবর্তিত রেখে ইচ্ছে মতো অপারেটরের সেবা নেয়ার জন্য মোবাইল নম্বর পোর্টেবিলিটি বা এমএনপি সার্ভিস চালু হয়েছে। দেশের প্রায় 15 কোটি মোবাইল ব্যবহারকারী থেকে আগামী 6 মাসের মধ্যে 15 লাখ এবং 1 বছরের মধ্যে 75 লাখ ও 5 বছরের মধ্যে 1.5 কোটি মানুষ এ সুবিধা গ্রহণ করবে বলে আশা করছে সেবাদানকারী প্রতিষ্ঠান ইনফোজিলিয়ান বিডি টেলিটেক। সেবা চালু উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিটিআরসি জানায়, বিশ্বের 73তম দেশ হিসেবে বাংলাদেশে চালু হলো এমএনপি সেবা। যদি এমএনপিটা আমরা কার্যকরী করতে পারি এবং সাকসেসফুল হয়, তাহলে কিন্তু অপারেটরদেরকে কোয়ালিটি অফ সার্ভিস ইমপ্রুভ না করে কোনো উপায় নেই, বিকজ তার কাস্টমার আরেক জায়গায় চলে যাচ্ছে। 50 টাকা যে আমরা দেবো ইনফোজিলিয়ানকে, এই টাকাটাই লাগবে, আর কোনো টাকা আমাদের লাগবে না। আর এই টাকার যে ট্যাক্স 7.5 টাকা আসবে, সেটা তো বাংলাদেশ সরকারই পায়। আর 100 টাকা সিম ট্যাক্স দিবেন আপনারা। আমরা যখন দেখবো যে আমাদের ব্যবসা ভায়াবল হয়ে যাচ্ছে বা ইনফোজিলিয়ান বেশি ব্যবসা করছে, আমরা অবশ্যই রেট কমাই দেবো। অপারেটর পরিবর্তন করলেও গ্রাহক টাকা পাঠানো বা ব্যাংকিং এর মতো মোবাইল ফাইন্যান্সিং সেবাগুলো পাবেন আগের মতোই। দেশের মোবাইল ব্যবহারকারীদের মধ্যে এ সেবা নিয়ে উৎসাহ লক্ষ্য করা গেছে। নিজের সুবিধার্থে আমি যে কোনো এক সিমে মাইগ্রেট করে নিতেই পারি, তো সার্ভিসটি আমার দৃষ্টিকোণ থেকে ভালোই মনে হয়। বাংলাদেশের যদি আমরা একদম ম্যাস ক্রাউডের কথা চিন্তা করি, সেক্ষেত্রে খরচটা একটু বেশি। কল রেটের পাশাপাশি যে অন্যান্য সুযোগ সুবিধাগুলো আছে, ইন্টারন্যাশনাল রোমিং থেকে শুরু করে ইন্টারনেটের প্যাকেজ এবং যাবতীয় সব সুযোগ সুবিধা যারা বেশি বৃদ্ধি করতে পারবেন, আমি মনে করি গ্রাহকরা তাদের দিকে আকৃষ্ট হবেন। এমএনপি গাইডলাইনের শর্ত হিসেবে সেবাদানকারী প্রতিষ্ঠান ইনফোজিলিয়ানকে বার্ষিক 25 লাখ টাকা লাইসেন্স ফি, দ্বিতীয় বছর থেকে মুনাফার 15% এবং নিট আয়ের 1% সামাজিক দায়বদ্ধতার জন্য দিতে হবে বিটিআরসিকে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। প্রতিষ্ঠার 20 বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস, বেসিস। সোমবার রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত বেসিসের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। আগামী 6 অক্টোবর রাজধানীর হাতিরঝিলে স্টুডেন্টস ফোরামের উদ্যোগে দিনব্যাপী ইউথ ফেস্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে বেসিসের অনুষ্ঠানমালা শুরু করা হবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়। 20 বছর পূর্তি উপলক্ষে ই কমার্স সপ্তাহ, সেলিব্রেটিং উইমেন অ্যাট নেটওয়ার্ক এবং বেসিস সদস্যদের জন্য সেবা সপ্তাহ সহ বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করবে বেসিস। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পর্যাপ্ত মজুদ সত্ত্বেও কৃত্রিম সংকট সৃষ্টি করে লবণ আমদানির পায়তারা চলছে। অভিযোগ লবণ চাষি ও স্থানীয় ব্যবসায়ীদের, অস্বীকার মালিকদের। রংপুর থেকে প্রতি মাসে 4000-এরও বেশি মানুষ চিকিৎসার জন্য যাচ্ছে ভারতে। বছরে খরচ প্রায় 500 কোটি টাকা, অস্বীকার জেলা স্বাস্থ্য বিভাগের। ধুকে ধুকে চলছে গ্রামীণ ডাক ব্যবস্থা। নানা উদ্যোগ নেওয়া হলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। অবকাঠামো উন্নয়নের পরামর্শ সংশ্লিষ্টদের। এবং সিলেটের ইলেকট্রনিক্স সিটিতে প্রবাসীদের বিনিয়োগের আহ্বান। সব ধরনের সুযোগ সুবিধা চান প্রবাসী ব্যবসায়ীরা। এ ছিল এ সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় টিভি দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।